শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি করা হয়নি, দাবি বাণিজ্য উপদেষ্টা। নির্বাচিত সরকার বাদ দিতে পারবে। নির্বিচার গুলির বিরুদ্ধে আওয়াজ তোলেন সাবেক সেনা কর্মকর্তারা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা। ৬ বছর পর ডাকসু নির্বাচনের আবহে মুখর ক্যাম্পাস। রাকসুতে ভোটের তোড়জোড়, চলছে প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে কোনো গোপন চুক্তি করা হয়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। ওয়াশিংটনে তিনি জানান, নির্বাচিত সরকার এই বাণিজ্য চুক্তি বাদ দিতে পারবে। আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহায়তা করেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হয় আলোচনা। একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ঢাকা ওয়াশিংটন দুপক্ষই অগ্রাধিকার দেয় জাতীয় স্বার্থ, বাণিজ্য ভারসাম্য ও নিরাপত্তার মতো বিষয়গুলো। অবশেষে বাংলাদেশি পণ্যে মার্কিন পাল্টা শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০% করা হয়েছে। দর কষাকষির দফায় দফায় আলোচনায় উপস্থিত থাকা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি। তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে। কানাডা আজকেও করতে পারেনি, ভারতও করতে পারেনি। তাদের লবিস্টের কম আছে নাকি? আপনি লবিস্ট দিয়ে কি করবেন? আলোচনা করবেন? এই আলোচনা লবিস্ট দিয়ে হয় না। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রাচ্যের আমাদের একটি বন্ধু প্রতিম দেশ। শেষ আলোচনা রাউন্ড সেটা আসবার সময় আমি সে দেশে 12 ঘন্টা কাটিয়েছি এবং তারা সর্বোচ্চ পর্যায়ে আমাদের জন্য বলেছেন। আর বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আগ্রহ বোয়িং বিক্রির চেয়ে কৃষিপণ্যে বেশি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি করা হয়নি। নির্বাচিত সরকার এসে চাইলে এই চুক্তি বাদ দিতে পারে। যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এই চুক্তি প্রকাশ করব। আর আপনারা নিজেরাও দেখেছেন যে যদিও ঘটনাটা কিছুটা দুঃখজনক, যে চুক্তির বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে, লিক হয়ে গিয়েছিল, সেখানে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ই আসলে নেই। এবং যেগুলো দেশের স্বার্থবিরোধী ইনডাইরেক্টলি হতে পারে, সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। শুল্ক চুক্তি নিয়ে যৌথ বিবৃতি আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকায় ট্রাম্প ট্যারিফ ঘিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের রপ্তানিকারকরা। শেষ মুহূর্তে এসেও এমন সাফল্যে অন্তর্বর্তী সরকারের প্রশংসাও করেছেন তারা। তাদের দাবি, প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে রপ্তানি খাতে স্বস্তি ফিরলেও উন্মোচিত হলো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ। আরও জানাচ্ছে রাকিব হোসেন। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রতিযোগিতা হারানোর আশঙ্কা থেকে মাথা ব্যথার বড় কারণ হয়ে ওঠে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ। 3 মাসের প্রচেষ্টার পরও যখন 35% শুল্কের ঘোষণা আসে, তখন হতাশা ঘিরে ধরে রপ্তানিকারকদের। তবে শেষ মুহূর্তে মার্কিন বাণিজ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দিন দরবারে বদলে গেল পরিস্থিতি। বাংলাদেশের 20% শুল্ক হার প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান বা পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি হলেও চীন ও ভারতের চেয়ে কম। ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা কেটে গেল। উদ্যোক্তারা বলছেন, নিঃসন্দেহে এটা সাফল্যের। সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে এই যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফ সমান এবং ভারতের তুলনায় 5% কম। তো এই 20% ট্যারিফকেও আমরা স্বাগত জানাতাম না যদি অন্যদেরটা 10% হতো বা 15% হতো। দর কষাকষি যেটা করেছেন যারা, তারা এটা ইতিবাচকভাবে সেটাকে সমাপ্ত করতে পেরেছেন। সেটা অবশ্যই আমাদের মূল যেসব রপ্তানি আমরা করব সেই রপ্তানির জন্য এটা ইতিবাচক। মার্কিন বাজারে পণ্য ভেদে নির্ধারিত শুল্কের সঙ্গে রপ্তানিতে যুক্ত হলো ট্রাম্প ট্যারিফ, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে মেনে নিতে হয়েছে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শর্ত। বাণিজ্য ঘাটতি কমাতে দিতে হয়েছে আমদানি বৃদ্ধির প্রস্তাব। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাণিজ্য চুক্তি রপ্তানি খাতের জন্য স্বস্তি বয়ে আনলেও বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পথ উন্মোচন করল। একদিকে যেরকম এটা 35% থেকে 20% নামার ফলে আমাদের একটা প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে যেতে পেরেছি আমাদের মূল প্রতিযোগীদের সাপেক্ষে। অন্য দিক থেকে যেটা আমরা ছাড় দিয়েছি তার অর্থনৈতিক অবশ্যই একটা কস্ট আছে। বাংলাদেশের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন।
এই এক্সপোর্ট বিজনেসটা চলমান থাকলে যেটা হবে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটাও এটাও চলমান থাকবে। আর কিছু কিছু প্রোডাক্টস আমরা আগেই ডিউটি ফ্রি ছিল, যেমন কটন, হুইট, সয়াবিন। তো সেইগুলোর পরিমাণ বাড়ালে ফিনান্সিয়ালি খুব ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, তুলা, গম সহ বিভিন্ন পণ্য আমদানিতে জোর দেওয়ার খবর পাওয়া গেলেও গোপনীয়তার কারণে জানা যায়নি দ্বিপাক্ষিক এই চুক্তির বিস্তারিত। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক, তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খুঁজতে হবে। এক প্রতিক্রিয়ায় চ্যানেল 24-কে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ খসরু চৌধুরী। এদিকে সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চ্যানেল 24-কে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পাল্টা শুল্ক 35 থেকে 20% নিয়ে আসাটা কিছুটা সন্তোষজনক, তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খোঁজার আহ্বান জানান তিনি। আমি মনে করি এটা একটা সন্তোষজনক অবস্থায় আমরা আসতে পেরেছি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আমাদের তো অর্থনীতি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে, আমাদের রপ্তানি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে না। এই জন্য আমাদেরকে আমাদের রপ্তানি পণ্যের আমাদের এখানে ডাইভার্সিটি আনতে হবে এবং বাজারেরও যুক্তরাষ্ট্রের বাইরে আরও যে বাজারগুলো আছে সেখানে ঢুকতে হবে। এদিকে একই বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা 15% কমিয়ে 20%-এ নিয়ে আসা হয়েছে। যদিও আমরা এটাকে নট আপ টু দ্য মার্ক বলি, আরও কমতে হতো, আমরা আশা করি সরকার এখানেই ক্ষান্ত না হয়ে আরও ট্যারিফটাকে কি করে মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের সরকার চেষ্টা করবেন, পদক্ষেপ নেবেন। গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতির কথা বলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের ওপর চড়া শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তৃতীয় দফা আলোচনা শেষে বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ভুলে যাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরায় জুলাই স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এমনটি বলেন। জানান, আওয়ামী ফ্যাসিস্টরা যেন কোনোদিন ফিরে আসতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, স্লোগান দিলে কাজ হবে না, মানুষ কি চায় বোঝার চেষ্টা করুন। এদেশকে বদলাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ হার কমাতে পারার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের মতো ফ্যাসিবাদী কাঠামো বিদায় নেবে, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কেন্দ্রীয় শহীদ মিনারের গণসংহতির আয়োজনে জুলাই গণসমাবেশে জোনায়েদ সাকি আরও বলেন, লুটপাট বন্ধ না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এ সময় তিনি শহীদ পরিবার ও আহতদের মর্যাদা ও চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান, জাতিগত বিভাজন না করে সবাইকে সমান সম্মান দেয়ার। যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো। আর যে লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে, তাকেও আমরা কবর দিতে পারবো। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যখন বিভিন্ন বাহিনীর নির্বিচার গুলি চলছিল, তখন ছাত্র জনতার পাশে দাঁড়ান সাবেক সেনা কর্মকর্তারা। রাজপথে উচ্চকণ্ঠে স্লোগান তুলে তারা বলেছিলেন, জনগণের ওপর আর গুলি নয়, তবে এজন্য তাদের ওপর দিয়ে গেছে অনেক ঝড়। হিরণ খানের রিপোর্ট।
জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে পুলিশ, র্যাব, বিজিবিও যখন হিমশিম খেয়ে যায়, তখন গদি বাঁচাতে মরিয়া শেখ হাসিনা। 19 জুলাই মধ্যরাতে কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী। রাজধানীর কয়েক জায়গায় ছাত্র জনতার উপর দেশপ্রেমিক বাহিনীর গুলি চালানোর ঘটনায় মানুষের মাঝে দেখা দেয় ক্ষোভ আর হতাশা। দেশের সামগ্রিক পরিস্থিতি চরম সংকটময় হয়ে উঠতে থাকলে ঢাল হয়ে রাজপথে নামেন সাবেক সেনা কর্মকর্তারা। বিক্ষোভ করেন রাজধানী রাও ক্লাব, মহাখালী ও মিরপুর ডিওসের সহ বিভিন্ন এলাকায়। স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। চেয়ারের জন্য এত রক্ত ঝরে। জনগণের উপর আর গুলি না করার আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি। সে সময়ের স্মৃতিচারণ করলেন তাদেরই কয়েকজন। স্বৈরাচারের যে এরকম একটা নৃশংস চেহারা হতে পারে, এটাতে আমরা অত্যন্ত সবাই ব্যথিত। কোনোভাবেই শেখ হাসিনাকে আর পার পাইতে দেওয়া যাবে না। বাট অ্যাজ উই আর রিটায়ার্ড, আমাদের কোনো লিমিটেশন নাই। ওইটা চিন্তা করি না যে আমাদেরকে কেউ গুলি করবে না, আমাদেরকে গুলি করতে পারে, এটা চিন্তা করেই কিন্তু আমরা গেছি। তারা জানান, সাবেক সেনা কর্মকর্তা হয়েও সে সময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলাটা সহজ ছিল না, বরং সইতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। 4 তারিখ রাত্রেবেলা সাম সিনিয়র অফিসার, আই উইল নট নেম হিম, আমাকে টেলিফোন করছে। আমাকে বলে, স্যার আপনি এটা যে দিছেন, এটা কি আপনি জানেন এটার ইমপ্লিকেশন? আমাকে কিছু জানার নাই, আমরা এটা যাচ্ছি কালকে। বলে, স্যার রাও, আমি কোথায় জানাবো? স্যার রাওয়ার সামনে। একবার রাওটা বন্ধ থাকবে। আমাকে রাও বন্ধ থাকলে রাওয়ার সামনে রাস্তায় করবো। আমাকে কিছুদিন গোয়েন্দা সংস্থা ফলো করেছে, ওর 4-5 দিন, এবং এক পর্যায়ে তারা আমাকে তাদের ওখানে দাওয়াত দিয়ে নিয়ে কিভাবে বক্তৃতা দিতে হবে, রাজনৈতিক বক্তব্য, সেটা শেখানোর চেষ্টা করেছে। তবে গত 1 বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের যে ফারাক, তা পীড়া দেয় তাদের। উপদেষ্টা পরিষদটা অন্যরকম হতে পারতো, যেভাবে শপথ নিল সেই শপথটা অন্যরকম হতে পারতো। এখানে বিপ্লবের অনেক বিচ্যুতি ঘটছে। যদি এটা সঠিকভাবে, সঠিক পথে, সঠিক গাইডেন্সে যদি এটা এগুতো, তাহলে আমাদের এর চাইতে হয়তো আমরা আর একটু ভালো থাকতাম। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জনগণের সাপোর্ট, নিরীহ জনগণের সাপোর্ট পাওয়ার পরেও সংস্কার বা কোনো কিছু জাতির যেটা আশা ছিল সেটা করতে পারে নাই। তাহলে আরেকটা সরকার আসতে পারে ভোটের মাধ্যমে, তারা কি আদৌ এই কাজ করতে পারবে কিনা, সেটা কিন্তু বড় একটা কোশ্চেন। কিন্তু জুলাইয়ের উত্তাল দিনে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করবেন না তারা। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা সবসময় আমাদের মাথার পিছনে থাকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলনের জীবন্ত প্রতীক হয়ে আছেন আন্দোলনে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারানো আহতরা। তেমনি রংপুরের 2 ব্যক্তি ওমর ফারুক ও মমদেল। গুলির আঘাতে একজনের ছিন্নভিন্ন হয় মূত্রথলি ও মলদ্বার, আরেকজন হারিয়েছেন পা। এদিকে আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারান পঞ্চগড়ের আরেক স্বপ্নবাজ তরুণ সাগর। জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার আহতদের একজন রংপুরের ওমর ফারুক। গেল বছরের 18 জুলাই পুলিশের গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ফারুকের মূত্রথলি ও মলদ্বার। এরপর থেকে তার জীবন হারিয়েছে স্বাভাবিকতা। চিকিৎসার খরচ জোগাতে ক্রমশ তার পরিবার হচ্ছে শূন্য। একইভাবে গেল বছরের 19 জুলাই পুলিশের গুলিতে মমদেলের বাম পায়ের রগ ক্ষতিগ্রস্ত হয়। জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় পুরো পা। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে পার করছেন অঙ্গহানির জীবন। 22 জুলাই থেকে 25 জুলাই ওনারাও পাটা টেকার জন্য অনেক কিছু করছিল। ওই 3 দিন 9টা ইনজেকশন দিছিল আমাকে, যে ইনফেকশনটা যদি আমার শরীরের উপরে না আসে, পায়ে যদি থাকে, এরকম দেখার পর বলে যে না, তোমার পাটা কাটতে হবে, নাহলে তুমি বাঁচবা না। যখন রংপুর হিমাগারের দিকে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি গুলি খাই। গুলিটা আমার নাভি নিচ দিয়ে পিছন দিয়ে বাইরে হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি যে গুলিটা আমার বাইরে হয়ে গেছে। গুলি লাগার পরে আমি আমার এইখানে পেটে নাভের নিচে চাপ দিয়ে আমি রাস্তার ঢালুতে পড়ে যাই। পরে আমার ছাত্ররা তাৎক্ষণিকভাবে আমার সহযোগিতা করে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দেয়। জেলা প্রশাসক জানান, জেলার আহত 2 শতাধিক জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা।
এখন পর্যন্ত আমাদের কাছে যেভাবে ইন্ডিভিজুয়ালি যারা আবেদন করেছে আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা আপনারা যারা গুরুতর আহত তাদের বিষয়ে আমরা যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে সেটার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনেকের যোগাযোগ করিয়ে দিয়েছি এবং তারা সেখানে যে উপকৃত হয়েছে। এদিকে ভেঙে যাওয়া স্বপ্নে এখনও চোখের জল শুকায়নি পঞ্চগড়ের শহীদ সাগরের মা ও নানির। পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে নিঃস্ব প্রায় তারাও। যদিও জুলাইয়ের শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। একটা ছেলে আমার মাত্র, সবসময় খারাপ লাগে ছেলের জন্য, কান্না আসে একা একা। নানি তুই টাকার কেন কষ্ট করছিস, নানি তুই খাই না কেন, নানি মোর কইবার মতো জন নাই, মোর মাথা চাইলে জাদু দান। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিবার প্রতি 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রত্যেক পরিবারকে 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন সময় তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছি এবং অনেক সময় তার চিকিৎসার জন্য, যাতায়াত করার জন্য, ওষুধ ক্রয় করার জন্য বিচ্ছিন্নভাবে আমরা আহতদেরকে এবং শহীদ পরিবারদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি এবং সরকারের পরিকল্পনা আছে যে যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমরা পত্র পেয়েছি, সরকার যিনি ভাবছেন। আর্থিক সচ্ছলতায় সরকারি টেকসই উদ্যোগের দাবি জুলাই অভ্যুত্থানের হতাহত পরিবারের। শারমিন মাহমুদ, চ্যানেল 24। বিদ্রুপে বিদ্রোহ শিরোনামে ধানমন্ডির অলিয়াস ফ্রসেজে চলছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় শ্যাটার পেজ ইয়ার্কির এই আয়োজনে উঠে এসেছে বিগত স্বৈরাচারী সরকারের নানা কাজ উক্তির বিদ্রুপাত্মক উপস্থাপন। শ্যাটার কিভাবে প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে তা উপস্থাপন করা হচ্ছে দর্শনার্থীদের সামনে। জসিমউদ্দিনের ক্যামেরায় চিনিয়া কবি সূচনার রিপোর্ট। রাষ্ট্রযন্ত্র যখন হয়ে ওঠে নিপীড়ক, টুটি চেপে ধরে মুক্তিচিন্তা, কথা ও কাজে, তখন বিদ্রুপ বা স্যাটায়ার হয়ে ওঠে প্রতিবাদের অন্যতম হাতিয়ার। বিশ্বে এই হাতিয়ার যুগে যুগে অচলায়তন ভাঙতে রেখেছে তাৎপর্যপূর্ণ ভূমিকা, যেমনটা দেখা গেছে জুলাইয়ে মনসুন রেভলিউশনে কিংবা ৭১-এ বাংলাদেশের অভ্যুদয়েও। স্ট্যাটাস, কার্টুন, মিম, ভিডিও সহ নানা ফর্মে গেল ১ দশক ধরে অনলাইনে স্বৈরাচারী ব্যবস্থার প্রতি বিদ্রুপ করে আসা প্ল্যাটফর্ম ইয়ার্কির নাম অনেকেরই জানা। ইয়ার্কি রাজধানীর অলিয়াস ফ্রসেজে বিদ্রুপে বিদ্রোহ নামে আয়োজন করেছে বিশেষ প্রদর্শনীর। এতে গত স্বৈরাচারী আমলে জনমানুষের কথা, আলোচিত উক্তি, বিদ্রুপাত্মক নিদর্শন উপস্থাপন করা হয়েছে নতুনভাবে। গেল বছর যে বিদ্রোহটা হলো, গণ অভ্যুত্থান হলো, সেটা আসলে শুধুমাত্র চোখ চেয়ে দেখার বিষয় না, এটা আসলে একটা অনুভূতির বিষয়, ছুঁয়ে দেখার বিষয় এবং হাতে কলমে জিনিসটার মধ্যে দিয়ে যাওয়ার বিষয়। আমরা আসলে সেই আয়োজনটা রাখার চেষ্টা করেছি যেন মানুষ কিছুটা হলেও সেই সময়টা একটু হলেও ফিরে যান। ড্রামা কুইনের লাইভ ড্রামা, স্বৈরাচারকে ধরার দৌড়, শাটডাউন টানেলের মতো ভিন্নধর্মী লাইভ অ্যাক্টিভিটিও আছে প্রদর্শনীতে, যা প্রদর্শনীতে আসা অনেকেরই হাস্যরসের খোরাক হচ্ছে। আবার অনেককে হাসির আড়ালে মনে করিয়ে দিচ্ছে ১ বছর আগের ক্ষোভ ও বেদনাও। ফেসবুকে কেউ কোনো কথা বলতে পারছিল না, কেউ ডিরেক্টলি কোনো প্রোটেস্ট করলে তাদেরকে একটা সময় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ভাষা বা এই শক্তিটা এক মুহূর্তের জন্য আপনার মনে হবে না যেটা কোথাও কমে গেছে। এনি কাইন্ড অফ সার্কাজম যেটা আসলে পাওয়ারকে রিডিকিউল করে, এটা সবসময় ইম্পর্টেন্ট এবং জুলাই এটা অনেক বড় কাজে দিয়েছে, বিকজ তার আগ পর্যন্ত আমরা কথাই বলতেছিলাম না। অ্যারেঞ্জমেন্টটা সত্যিকার তো অসাধারণ। এই প্রদর্শনী দেখে যদি বলি যে হ্যাঁ ডেফিনেটলি যারা মানে ফিল করছে জুলাইকে, তারা এসে হতেছে সেটা আবার নতুন করে ফিল করতে পারছে। ৫ আগস্ট পর্যন্ত অলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে চলবে এই প্রদর্শনী, যা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ৩০ ঘন্টারও বেশি সময় পর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল ব্যক্তি শাহবাগ অবরোধ করে রাখে। তীব্র দুর্ভোগে পড়েন মানুষ। শুক্রবার বিকেলে অবরোধকারীদের ওপর আরেক দল চড়াও হয়, শুরু হয় মারামারি। এক পর্যায়ে পুলিশ দুপক্ষকে লাঠিপেটা করলে শুরু হয় যান চলাচল। শুক্রবার বিকেলে শাহবাগ অবরোধকারীদের ওপর আচমকা চড়াও হলেন কিছু যুবক। কিছু বুঝে ওঠার আগেই মারধর করা হয় অবরোধকারীদের। পরে দুপক্ষই জড়ায় মারামারিতে, ভেঙে দেওয়া হয় অস্থায়ী মঞ্চ।
পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলে দেওয়া হয় 2 দিন ধরে অবরোধ করে রাখা শাহবাগ মোড়। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু আন্দোলনকারী বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধ করে রাখে। এতে এ পথে চলাচলকারীরা পড়েন দুর্ভোগে। যাত্রীরা কি পরিমাণে ভোগ করতেছে, এদিক দিয়ে রাস্তা বন্ধ, এদিক দিয়ে রাস্তা বন্ধ। যে কোনো আন্দোলনের নির্দিষ্ট স্থান আছে এবং সেখানে করা উচিত। যারাই করেছে এই কাজটা একেবারে ঘৃণ্য, এটা করা উচিত না। আপনি আপনার দাবি আদায়ের জন্য মাঠে আসবেন, কিন্তু অন্যের ভোগান্তি করবেন, এটাকে আমি কখনো অ্যাজ এ নাগরিক হিসেবে সমর্থন করি না। এদিকে একই দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজমায়েত করেছে ইউনাইটেড পিপল আপ বাংলাদেশ নামের একটি সংগঠন। এ সময় চাঁদাবাজি সহ নানা অনৈতিক কর্মকাণ্ড জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তারা। ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে, তার প্রধান কাজ হচ্ছে এই আন্দোলনকে লেজিটিমেসি প্রদান করা, আইনগতভাবে একটা বৈধতা প্রদান করা, সেটা তারা এখন পর্যন্ত করে নাই। আমাদের জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে আমরা অনেক দিন ওয়েট করেছি, আমরা অনেক সময় ওয়েট করেছি, কিন্তু এখন আর সময়টা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ 6 বছরের অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার ডাকসু নির্বাচনের আবহ। ফ্যাসিবাদের উপর মুক্ত ক্যাম্পাসে এই নির্বাচনে লড়বে কমপক্ষে 5টি প্যানেল, যেখানে থাকছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের ফোরাম। সুষ্ঠু পরিবেশে ভোটের প্রত্যাশা থাকলেও কিছু বিষয়ে আপত্তি আছে কারো কারো। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। 29 বছর পর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ফিরলে নড়েচড়ে ওঠে ক্যাম্পাস। কিছুটা যেন মুক্ত হাওয়া বইতে থাকে বিশ্ববিদ্যালয়ে। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। কিন্তু সে আশা মিয়ে যায় নির্বাচনের দিনই। সর্বত্র একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত করে রাখার আওয়ামী রাজনীতি ডাকসুকেও কুলুষিত করে ফেলে। ফলে নির্বাচন হলেও ডাকসু ব্যর্থ হয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ তৈরিতে। 5 আগস্টের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ বিভিন্ন অংশের জোরালো দাবির মুখে ঘোষণা করা হয়েছে ডাকসুর নির্বাচনের তারিখ। 9 সেপ্টেম্বরের এই নির্বাচনে যাদের অংশগ্রহণ মোটামুটি নিশ্চিত তারা হলো জুলাই আন্দোলনে গড়ে ওঠা নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতিতে ফেরা ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ। এছাড়াও থাকতে পারে নির্দলীয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। আমাদের সর্বোচ্চ প্রেফারেন্সে থাকবে যাতে জেনারেল স্টুডেন্ট যারা তারা এখানে থাকে। ইভেন যদি কোনো স্টুডেন্টের পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডও থাকে, সেখানে ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ইলেকশনটা করতে পারবে না, তাকে একদমই জেনারেল স্টুডেন্ট হিসেবেই ইলেকশনটা করতে হবে আর কি। রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেক বিষয় আছে, তারাও চেষ্টা করছে, কিন্তু তারা কিছু লিমিটেশন সীমাবদ্ধতা তারা কখনো অতিক্রম করতে পারছেন না। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যারা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা জায়গা থেকে ইলেকশন করা, যারা কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে, তখন আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না, কোনো ধরনের পিছুটান থাকবে না, কিংবা কাউকে সার্ভ করতে হবে না। আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সত্যিকার অর্থে যেন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, এর সুযোগ তৈরি করতে চান সম্ভাব্য এই প্রার্থীরা। ডাকসু নির্বাচনটা আমাদের সকলের জন্য এটা নিঃসন্দেহে আনন্দের, কারণ এখানে একটা ভোটাধিকার প্রয়োগের একটা চর্চার সুযোগ হচ্ছে। আমরা মনে করছি ডাকসুর একটি সুষ্ঠু পরিবেশ যেমন আছে, পাশাপাশি ইতিবাচক এবং প্রতিযোগিতামূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করা সম্ভব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করতে পারবে। এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে, কারণ এই ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশটা ইনশিওর করবে, তারা শিক্ষার্থীদের দাবি দেওয়ার কথাগুলো বলবে। তবে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার আর নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আপত্তি আছে দু একটি পক্ষের। নির্বাচন কমিশনে যারা আছে তার একটা দলের এখানে রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি। আমি যদি আরও ক্লিয়ারলি বলে, এখানে হচ্ছে সাদা দলের। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব সেই যে ডাকসুর যে নির্বাচনের যে প্রক্রিয়া এবং যে তফসিল ঘোষণা করা হয়েছে, যে তারিখগুলো দেওয়া হয়েছে, সেই তারিখ অনুযায়ী যেন সব কিছু সম্পন্ন হয়। এখানে যেন কোনো একটা দলের প্রতি তাদের বিশেষ সাপোর্ট যেন না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসংখ্য সংস্থার প্রস্তাবনা দিয়েছে, তো সেই জায়গাগুলো থেকে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি, কিন্তু আমরা যতটুকু অনুভব করতে পারলাম, ফিল করতে পারলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এক প্রকার আমাদের কোনো কথাকে তারা দাম দিচ্ছে না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ডাকসু নির্বাচনে যেন নির্বিঘ্নে বেছে নেওয়া যায় পছন্দের প্রতিনিধিদের, যেখানে থাকবে না দখলীয় মানসিকতা
আর পেশি শক্তির ব্যবহার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তোড়জোড়, চলছে নানা প্রস্তুতি। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংগঠনের আধিপত্য ধরে রাখতেই ৩৫ বছর ভোট হতে দেয়নি, ক্যাম্পাসে গড়ে ওঠেনি গণতান্ত্রিক চর্চা। আবরার শাহীরের রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন। বিরতিটা এত দীর্ঘ যে আগের জয়ী ভিপি ও জিএসদের নাম ভুলে গেছেন সবাই। অনারবর্তীতে পড়েছে ধুলোর আস্তরণ। নানা সময়ে রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন হলেও মাথা ঘামায়নি প্রশাসন। কিন্তু ৫ আগস্টের পর উদ্যোগ নেন বর্তমান উপাচার্য। এরই মধ্যে তফসিল ঘোষণার পর নড়ে চড়ে বসেছেন অধিকার সচেতন শিক্ষার্থীরা। বলছেন রাকসু না থাকায় গত ৩ যুগে অন্যদের চেয়ে পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আমাদের যেই নেতৃত্বগুলো ছিল তারা এখন জাতীয় পর্যায়ের নেতা। তো এই নেতা তৈরির জায়গাগুলোও কিন্তু রাকসুতে মানে শত বছর পিছায় আমরা বলতে গেলে। ভোট কেন্দ্রগুলো আবাসিক হলগুলোর বদলে একাডেমিক ভবনগুলোতে হয়। এরপরে আমরা চাই একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন। কেউ কেউ মনে করছেন এই ভোট হবে জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি। আহ্বান জানান সব ছাত্র সংগঠনগুলোকে সহনশীল আচরণের। জাতীয় নির্বাচনের আগে যে একটা প্লেইং ফিল্ড যে হচ্ছে আপনার একটা পরিবেশ যে দরকার, সেটা আসলে ঘাটতিটা কোথায় আছে সেটাই সরকার এখান থেকে একটা মানে লেসন নিতে পারবে। সব সংগঠনের সহযোগিতামূলক আচরণ থাকা প্রয়োজন, এটা আমাদের সংগঠনগুলোর কাছে প্রত্যাশা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা যে পক্ষপাত দুষ্ট কোনো আচরণ হবে না। শিক্ষকরাও বলছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ তাদের কাছে রূপকথার মতো, কেননা অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতেই নির্বাচন হতে দেয়া হয়নি এতদিন। ওই সময় রাজনৈতিক যে ব্যক্তিত্ব যারা যখন ক্ষমতায় থাকেন বা ছিলেন, তারা হয়তো এটা আন্তরিকভাবে চান নাই, না চাওয়ার ফলে এটা ঘটেছে। যখনই আমাকে ভোটের প্রশ্ন আসবে, আমি মনে করি যে তখন শিক্ষার্থীরা অবশ্যই সচেতন হবে এবং তারা কোনো অনৈতিক কাজ করতে গেলে অবশ্যই সুন্দর একটা ভাবনা নিয়ে করবে যে না, আমাদেরকে এই কাজ করা যাবে, জবাবদিহিতার জায়গাটা থাকবে। বিতর্ক এড়িয়ে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট উপহার দিতে সবার সহযোগিতা চান রাকসু নির্বাচনের সিইসি। রাকসু নির্বাচনে সম্পৃক্ত যত চেষ্টা করে তারা যদি আমাদের সহযোগিতা করে, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সরকার যদি আমাদের সহযোগিতা করে, আমাদের নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের মানে প্রভাব খাটিয়ে তারা বিশেষ সুবিধা নিয়ে যাবে, সেই সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। 1954-55 শিক্ষাবর্ষে পাঠদান শুরুর পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে 1957 সালে রাসু নামে যাত্রা শুরু করে রাকসু। আবরার শাহীর, চ্যানেল 24, রাজশাহী।